আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমরা স্ট্যাটিস্টিক্সের আরেকটা এপিসোড নিয়ে এসেছি। এটাতে তোমাদের সৃজনশীল সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়ে যাবে এবং কিছু শর্ট কোয়েশ্চেন এরও পরিপূর্ণ ধারণা পেয়ে যাবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবা। আর যদি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো আর ফেসবুক পেজটা যদি ফলো করে না থাকো, অবশ্যই আশা করি তোমরা সেটা করবে। ওকে, তো আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আম, যেমন ধর একটা উদ্দীপক দেওয়া আছে আর এটাতে কি নির্ণয় করছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তো এটা নির্ণয় করতে হলে আমাদের যেহেতু সারণীটা দেওয়া আছে, সেখানে আমাদের দেওয়া আছে কি কি তোমরা দেখো। আজকে একটু কার্সরটা একটু ডিস্টার্ব করছে, তো এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। হুম, আমার কার্সরটা কেন যেন পাচ্ছি না খুঁজে। কার্সর না হলে তো কাজ করা অনেকটা হয়ে যাবো। কি কারণে কার্সরটা যে চলে যায় বারবার, আমি এটাই বুঝতে পারছি না। যাই হোক, তো আমাদের উদ্দীপকটা থেকে যেহেতু গড় নির্ণয় করতে হবে, তো গড় নির্ণয়ের নিয়ম হচ্ছে কলাম থাকতে হবে 5টা, যেমন 1 2 3 4 5। আর যদি এটা যদি মানে এভাবে সারণী বাঁধে থাকতো, যেমন 5 3 এরকম যদি সংখ্যা থাকতো, যেটাকে আমরা বলতে পারি এই মানে সারণী ছাড়া, সহজ কথা সারণী ছাড়া থাকলে সেক্ষেত্রে আরেকটা গড় বাড়তো, যেটা মানে টেলি সংখ্যা বাড়তো, টেলি। তো টেলির জন্য আমার আরেকটা গড় বাড়তো, যেহেতু এখানে টেলি নেই সুতরাং আমাদের 5টা কলাম হবে। তো শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা তো উদ্দীপকে দেওয়া আছে। এখন আমাদের মধ্যমানটা নির্ণয় করতে হবে। মধ্যমানের নিয়মটা হচ্ছে প্রথম যেমন লোয়ার লিমিট এবং আপার লিমিট, অর্থাৎ এই দুটো যোগ করে যে ফলটা হবে সেটাকে 2 দিয়ে ভাগ করলে যে ফলটা হবে সেটাই মধ্যমান। তো আমরা সেটাকে এক্স এ ধরবো আর গণসংখ্যাকে এপাই ধরবো আর ধাপ বিচ্যুতকে ইউআই ধরবো। ঠিক আছে, এই সংক্ষেপে করার নিয়ম। তো আশা করি তোমরা বুঝতে পারবে এবং তোমরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে এটা মনে থাকবে না। ঠিক আছে, তো এই নিয়মেও একাধিক যে সকল সংক্ষিপ্ত গড় আছে সেটা একটা নিয়মেই হবে। তো প্রথমটা দেখলে তোমরা যে কোনো সংক্ষিপ্ত গড় অঙ্কগুলো পারবে আশা করি। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য কলাম 5টা হচ্ছে, সেটা আমরা যেহেতু মধ্যমানটা নির্ণয় করবো কি 2 আর 4 2 আর 6 8 8 2 দিয়ে ভাগ করলে 4। আর আমরা এটা ব্যবধান কত আছে 4, তো 4 করা কারণ এটা যেহেতু দুই পাশে একই, তার মানে কি এটা এক্সক্লুসিভ পদ্ধতি। আর যদি এই দুইটা লোয়ার পয়েন্ট আর আপার পয়েন্টের পরবর্তী ধাপ যদি এক না হতো তাহলে সেটা ইনক্লুসিভ পদ্ধতি। যেহেতু এক্সক্লুসিভ পদ্ধতি তারা আমরা সহজে বুঝতে পারছি যে ব্যবধান কত 4 করে। এখন আমরা কি করব, সংক্ষেপে একটা টেকনিকটা খাটাবো, সেটা হচ্ছে কি দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে যে ফলটা হবে, আবার এই ব্যবধানকে শুধুমাত্র সেটা গুণিত অনুসারে আমরা সেটা করবো। যেমন 4 এর সাথে ব্যবধান 4 যোগ করলে 8, 8 এর সাথে 4 যোগ করলে 12, 12 এর সাথে 4 যোগ করলে 16 এভাবে করবো। আর যেহেতু আমরা মধ্যমানকে এই ধরতে হবে যে কোনো একটা অ্যাজাম্পশন হিসেবে বা মনে করে ধরে নিতে হবে, সেটা কিসের জন্য আমরা ধাপ বিচ্যুতি নির্ণয়ের ক্ষেত্রে সেটা ব্যবহার করব। আবার গড়ের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের ক্ষেত্রেও এটা লাগবে। সো আমরা ধাপ বিচ্যুতির জন্য আমরা এ ধরে নিব। আর এটা আরেকটা মানে সহজ নিয়ম আছে যে মানে ধাপ বিচ্যুতি নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্র আছে এটা দিয়ে কঠিন হয়ে যাবে, আমরা সহজে শিখবো। যেটাকে আমরা অ্যাজাম্পশন এ ধরবো, তার উপরে হলো -1 -2 -3 আর নিচে হবে 1 2 3 4 মানে প্লাস এর মানটা। আর এটা হচ্ছে গণসংখ্যা ধাপ বিচ্যুতি, অর্থাৎ কি FIUI। তো গুণ করতে হবে, অর্থাৎ গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি গুণ করলে যে ফলটা হবে সেটা এখানে হবে। তো 4 এর 4 3 9 27 ভাবে আসবে। আর যাই হোক, আমরা করতে থাকি। তো কি করব, এটা গুণ করলে যে ফল হবে, আবার যে মূল ফলটা এটা করছে সামেশন FIUI, সেটা কিভাবে করব, মানে ক্যালকুলেটরে সহজে করব। -4 মাইনাস 27 -42 -47 তার প্লাস এভাবে ক্যালকুলেশন করলে একসাথে ফল আসবে। এখন আমরা যেহেতু গড়ের সূত্রটাকে h প্লাস সামেশন FIUI বাই n ইনটু h, ঠিক আছে, a প্লাস সামেশন FIUI বাই
ইন্টু এস। আর গড়কে সংক্ষেপে বলা হয় মিন। মিন এর সাংকেতিক রূপ বা এটা আমরা গ্রিক পদ্ধতি বলতে পারি, এক্স বারকে মিন বলা হয়। ঠিক আছে, মাথায় রাখতে হবে। এখন আমরা 2020 প্লাস মাইনাস মাইনাস আর এই দুইটা গুণ করলে যে ফল হবে সেটাকে 27 মানে 37 কে 4 দিয়ে গুণ করলে যে ফল হবে সেটাকে 188 কে ভাগ করলে যে ফলটা হবে সেটা এটা। এটা থেকে বিয়োগ করলে যে ফলটা হবে সেটাই কর। এখন আমরা পরবর্তীতে কি হয় সেটা আমরা আলোচনা করব। ঠিক আছে, পরবর্তীতে আরেকটা উদাহরণ দেওয়া আছে কি 12 এর আমরা সমাধান টাস্ক করার চেষ্টা করবো এবং এটা দেওয়া আছে, বাট আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো এটা কিভাবে হচ্ছে। ঠিক আছে, যেহেতু সারণীটা দেওয়া আছে, সারণী থেকে কি নির্ণয় করবে যে গণের সঙ্গে নিমেষের সারণী বলতে কি বোঝায়, গণের সঙ্গে সারণী থেকে মধ্যক নির্ণয় করো, আর একটা হচ্ছে তারপর পদার্থের বহুভুজ অঙ্কন। তো আমরা এখন এটা করব, সেটা করতে হলে আমরা মানে গণের সংখ্যা নিবেশন সারণী বলতে বোঝায় সেটা সূত্রটা মানে সংজ্ঞাটা কি, যেমন পদার্থ সমূহকে নির্দিষ্ট শ্রেণী ব্যবধান ও শ্রেণী সংখ্যা নির্ধারণের মাধ্যমে বিন্যস্ত ও সারণীভুক্ত করাকে গণের সংখ্যা সারণী বলে। ওকে, এটা 2 নম্বর পার্ট, এটা খুব ইম্পর্টেন্ট আসে পরীক্ষা। তারপর আমরা মধ্যক নির্ণয় করতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে, অর্থাৎ টেকনিক আছে। এখানে যেহেতু শ্রেণী ব্যক্তি এবং গড়ের সংখ্যা দেওয়া আছে, তাহলে আমাদের আরেকটা গড় রাখতে হবে, মানে সেটার নাম হবে কর্ণিত গড়ের সংখ্যা। মাথায় রাখতে হবে এখানে আরেকটা গড় বাড়বে, সেটা হলে কর্ণিত গড়ের সংখ্যা। তার পরবর্তীতে আমরা যেহেতু মধ্যক মানে মাঝের মান, এখন আমাদের মোট যে সংখ্যা হবে সেটাকে 2 দিয়ে ভাগ করলে যে ফলটা হবে কর্ণিত গড়ের সংখ্যা, ওই শ্রেণীটা হবে মধ্যক শ্রেণী। ঠিক আছে, তারপর আমরা সূত্র নির্ণয় করব। এখন আমরা একটু ডিটেলসে আলোচনা করি। ওকে, তো যেমন আমরা এই দুইটা কিন্তু সারণী থেকে মানে উদ্দীপক পেয়ে গেছি শ্রেণীভিত্তিক গণের সংখ্যা। এখন আমরা আরেকটা কি বলেছিলাম, গড় কর্ণিত গণের সংখ্যা। এখন এই কর্ণিত গণের সংখ্যাটা কিভাবে নির্ণয় করব? দেখো, প্রথম যে 3 আছে সেটা আমরা এখানে লিখলাম, আবার এই 3 এর সাথে আবার এই 10 যোগ করলে যেটা হবে সেটা এখানে হবে, আবার এটার সাথে এটা যোগ করলে যে ফলটা হবে সেটা এখানে। অর্থাৎ 3 এর 3, 3 এর সাথে 10 যোগ করলে 13, 13 এর সাথে 18 যোগ করলে 31, 31 এর সাথে 25 যোগ করলে 56, 56 এর সাথে 8 যোগ করলে 66, 66 এর সাথে 6 যোগ করলে 70। তো এখন এই 70 কে অর্ধেক মানে মূল ফল এটা, তো এটাকে আমরা n ধরি, মূল ফলকে n ধরা। তো n কে আমরা অর্ধেক করলে 35, এই 35 কোনখানে আছে? 70 এর অর্ধেক 35। তো 35 কে আমরা যদি যেমন n 31 মানে এ পর্যন্ত শেষ, তারপরে 32 থেকে 56 এ পর্যন্ত, তার মানে এটার ভিতরে 35 আছে, অর্থাৎ এটাই মধ্যক শ্রেণী। ওকে, এটা এখানে বলে দেওয়া আছে কি অতএব মধ্যক 35 এবং পদ অবস্থান 4 এত থেকে শ্রেণীতে অবস্থিত, অতএব মধ্যক শ্রেণী। ওকে, এখন মধ্যক শ্রেণী যেহেতু আমরা পেয়ে গেছি, তার মানে মধ্যক শ্রেণীর এল নির্ণয় করতে হবে কিভাবে, অর্থাৎ লোয়ার পয়েন্টকে এল বলা হয়। এখন যেহেতু আমাদের সূত্র কি মধ্যকের এল প্লাস n/2 মাইনাস এফ ইন্টু এস বাই এফ এম। তো n/2 তো আমরা 35 পেয়েছি, বাট এফসি হচ্ছে মধ্যক যে শ্রেণীটা, এই শ্রেণীর পূর্বের কর্ণিত গণের সংখ্যা, এটা হবে এফসি। আর এখন কি মধ্যক শ্রেণীর গণের সংখ্যাকে, ঠিক আছে, মাথায় রাখবে। আর এস মানে কি, এটা ব্যবধান কত, এস মানে হচ্ছে এটার পার্থক্য, অর্থাৎ যেমন 30 থেকে 35 ব্যবধান কত, 31 2 3 4 আর 5 তো এখানে আছে, তারপরে অর্থাৎ আমরা এটা ব্যবধান 6 ধরতে পারি। ঠিক আছে, তার 30 থেকে 6, কারণ 30 31 32 33 34 35, আবার 36 থেকে 48, তার মানে কি ব্যবধান 6 করে আছে। তাহলে আমরা পেয়ে গেলাম সবগুলি কি কি, দেখো আবার সেটা নির্ণয়ের জন্য যেটা দেওয়া আছে, যেমন এল এর মান 48, কারণ আমরা লোয়ার পয়েন্ট, এফসি হলো যে পূর্ব মানের সংখ্যা 31, তারপরে এখন মানে 25, এটা তোমরা দেখে নিতে পারো, আর এস মানের ব্যবধান। তো আমরা সেইটাই এখন সূত্রটা কি এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু এইচ বাই এফ, ঠিক আছে, সেটাও বসাবো। তারপর আমরা কি করবো, 48 রাখছি, পরে এটাকে বিয়োগ করলে যেটা 4, আর বাকিটা তারপর আমরা কি করছি, এই 48 রাখছি, 424 কে আমরা 25 দ্বারা ভাগ করলে কত 0.96। ওকে, তাহলে মধ্যক এটি হবে। এখন বহুভুজের জন্য আমরা যেটা চিত্রের মাধ্যমে লিখবো সেটাই এখানে আমরা কথায় লিখবো, সেটা কি, যেমন বহুভুজ অঙ্কনের জন্য প্রথম শ্রেণীর পূর্ববর্তী গণের সংখ্যা
মধ্যমান এবং শেষ শ্রেণীর মধ্যমান যেটা হবে এর জন্য কিন্তু আমাদের আগে নির্ধারণ করতে হবে। তাহলে আমরা মধ্যকের জন্য আমরা একটু পরবর্তীতে যাই, তার ফলে বুঝতে পারবো। যেমন এই দুটা যোগ করলে যেটা হবে অর্থাৎ 55 65 65কে আমরা 2 দিয়ে ভাগ করলে তো 22/0.5 অর্থাৎ এটাই মধ্যমান। এই এই যে মধ্যমান আবার দেখো এখান থেকে ব্যবধান 6 তো 6 যোগ করলে কত 38, তাই না? তাহলে আমরা 32 থেকে 6 বাদ দিলে কত 26.5, তাই না? সেটাই পূর্বের। আবার 62 থেকে 6 যোগ করলে 68, সেটা কি পরের? ঠিক আছে, এই দেখো এইভাবেই করে দিয়েছে। এখন সেটাই বলেছে যে পূর্বের যে গণেশটা আছে 26.5 আর পরেরটা কত 68। এখন এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ কোনটা? এক্স অক্ষ হচ্ছে যেটা আমরা বলি ভুজ, আর এটা কোন, এটা উলম্ব যেটা সেটা হচ্ছে ওয়াই, আর অনুভূমিক সেটা হলো এক্স। ঠিক আছে, তাহলে আমরা এখন আমরা সেই অনুযায়ী মানগুলো বসাবো। যেমন এখানে আছে কত 32.5, এটার গণেশনা 3। তাহলে আমরা এটাকে যেহেতু আগে আমরা তাহলে পূর্বটা বলছে, তারপরে এক্স বরাবর একক নিয়ে আর 0 থেকে ওই যে 26.5 এর পূর্বে সংখ্যাগুলো যাতে 0 থেকে ওইটা পর্যন্ত ভাঙা চিহ্ন ব্যবহার করে মাথায় রাখতে হবে। আর ওই অক্ষর গণসংখ্যা ধরতে হবে, মানে সোজা। আর এটাকে আমরা, এটা আমাদের কাগজের বা লেখ চিত্রের যে কাগজটা আছে সেটার সাইজ অনুসারে। ওকে, যেমন আমরা এটা একটু বিস্তারিত দেখাই দিই, একটু করতে হবে। মনে করুন আমার কাগজের সাইজ হচ্ছে এখানে কটা, 1টা 2টা 3টা 4টা 5টা। এখন যদি আমার মনে করো এটা ব্যবধান কত 6, ওকে, কিন্তু যদি ব্যবধান হয়তো 10, যদি ব্যবধান হয়তো 20, তুমি তো কাগজ দেখতে, তাহলে আমার তো এই কাগজের 20-তে যাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে আমরা সেটা কি করতাম, অর্থাৎ এইখানে এক বাহু, যদি আমাদের সংখ্যা বেশি লাগতো কিন্তু কাগজ ছোট, তার মানে আমরা যদি 2 দলে মিলে যেতাম 2 ধরতাম, যদি 3 দলে মিলে যেত 3 ধরতাম। আরো যদি কম হতো অথবা আমাদের মনে করেন মান কম, আমরা কি 2 এর আমরা 1 ধরতাম, এই দুইটাকে সমান করতে ধরতাম 1 ধরতাম, অথবা 3টা সমান 1। মানে আমাদের সহজ করতে হলো অঙ্কটা বা আমাদের লেখ কাগজটা সহজ করার মানে যেভাবে সুন্দর দেখায়। ওকে, যেহেতু এখানে কাগজ এর পরিমাণ কম কিন্তু আমার সংখ্যা আছে বেশি, এজন্য আমরা কি করবো, বা এটা আমার সুবিধার্থ এভাবে করে নিব যে এক বাহুকে দুই এক ধরবো, এক বাহু যে বর্গক্ষেত্র এটাকে আমরা 2 এক ধরছি, এটারও 2, মানে এই যে উপরের দিকে ওয়াই, আর এটাকে প্রত্যেক ঘরকে এক এক ধরে নিয়েছি। বা এটা সুবিধাজনক অনুসারে মানে 1 2 3 4, এই 4কে এখন 6 ধরা হয়েছে, তাই না? ব্যবধান 6 করে যেহেতু, তাহলে এগুলো হলো গণনা সুবিধা। তোমার যেভাবে ভালো হবে আমরা সহজেই হিসাব করবো, যেহেতু লেখা করবো। এখানে আমরা প্রত্যেক ঘরকে একক ধরবো, একক মানে 26 থেকে 32 পর্যন্ত। যেমন এখানে 1 2 3 4 5 6 আমরা এই পর্যন্ত করবো, যখন লেখা হয়ে যাবো তখন আমরা এইভাবে করবো। আবার এখানে 1 2 3 4 5 এই 6 এখানে যাবার আমরা পরবর্তী করবো। ঠিক আছে, তোমরা একটু লেখা নিয়ে করে দেখো। ঠিক আছে, আর এখানে যেহেতু ওরা ধরছে, এখানে 1 ধরছে মাঝেরটা 1, তারপরে এখানে ফুল হলো 2, তার মাঝেরটা 3, এইভাবে তারপরে 4, তারপর 5 6 7 8 9 10। ঠিক আছে, এই যে পর্যন্ত 10 ধরেছে। তাহলে বুঝতে হবে যে ওরা কি করেছে, ওদের সুবিধা মতো করে নিয়েছে, আমরা আমাদের সুবিধা মতো। ওকে, ওকে, তাহলে আমরা কি করব এখন, যেহেতু তাহলে আমরা সেই মানটা কি বসালাম, যেমন 32 কত 3, তারপর 10। ঠিক আছে, 38 করে মানে 6 করে বাড়বে, তারপর হচ্ছে কত 18, তার মানে গণে যাবে।
তারপরে এই রেখাটা আগে আমরা কি বিন্দুগুলো, তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি না বুঝতে থাকো তাহলে কমেন্টে জানিয়ে দাও। ওকে, তো নেক্সট আমরা কি করব? নেক্সটের যে চিত্রটা আছে, যে সারণীতে দেওয়া আছে কি যে শ্রেণীভিত্তিক গণসংখ্যা, এটাতে কিনে কেন্দ্রীয় প্রবণতা কি সারণীতে প্রচুর কেন্দ্র করা অজীব রেখা খুবই ইম্পর্টেন্ট কিন্তু, আর এগুলো অনেক অ্যাসেস পরীক্ষা আছে, তোমরা কিন্তু এটা মাথায় রাখবা, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কেন্দ্রীয় প্রবণতা কি সেটা আমরা একটু সংজ্ঞাটা দেখতে চাই। উপাত্ত সময় মানে কোনো সাজালে তারপরে উপাত্তের সমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পরিণত হয়। আবার উপাত্তের সমূহ গণসংখ্যা নিবেশন সারণীতে উপস্থাপন করা হলে কোনো একটি শ্রেণীতে গণসংখ্যা প্রাচুর্য দেখা যায়। উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পরিণত হওয়ার এই প্রবণতাকেই কেন্দ্রীয় প্রবণতা বলে। এখন তাহলে বুঝতে পারছো যে মানে পাশাপাশি যেটা অবিন্যস্ত সমূহ মানের ক্রমানুসার, অর্থাৎ যেমন আমরা যে অবিন্যস্ত থাকে না সেটা যদি মানের ক্রমানুসার সাজায়, মনে করো ৫ ৫ ২ ২ ৮, এটা অবিন্যস্ত, এটাকে ক্রমানুসার মনে করো ২ ৫ ৪ ১০ এইভাবে সাজানোর পরে যে পুঞ্জিভূত আকারে একটা সংখ্যা দাঁড়ায়, এটাই যদি এখন আমরা সারণীতে উপস্থাপন করি, যেমন ৩১৩৬, এখন এটাতে কয়টা কোন সংখ্যা আছে, এটাই সাজানোকে এটাই কি বলে কেন্দ্র, অর্থাৎ যে কোন সময় প্রাচুর্য দেখা যায় সেটাই কেন্দ্র। ঠিক আছে, এখন আমরা সারণী থেকে প্রচুর নিয়ে নেব। প্রচুরকে নির্ণয় আমাদের কি লাগবে, সূত্র আছে কি এল প্লাস, যেহেতু সারণী থাকলে সূত্রটা হয় এল প্লাস f1/f1 প্লাস f2 ইন্টু এইচ। এখন এল কোনটা সেটা তো আমাদের নির্ধারণ করতে হবে। এল মানে হচ্ছে বা এল এর জন্য যেটা লাগবে, অর্থাৎ প্রচুরক শ্রেণী ক্যালবার। এখন প্রচুরক শ্রেণী কোনটা, গণসংখ্যার সবচেয়ে বড় যে সংখ্যা সেটাই প্রচুরক শ্রেণী। ওকে, এই যে এটাই প্রচুরক শ্রেণী। কেন, গণসংখ্যাতে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 12, ঠিক আছে, মানে মানের দিকে। তাহলে আমরা এটাই প্রচুরক শ্রেণী, আর এই প্রচুরক শ্রেণী এটাকে আমরা কি ধরতে পারি, এল ধরতে পারি, এল। ঠিক আছে, এটাকে আমরা এল ধরতে পারি। কেন, আমাদের শর্তটা হচ্ছে যে এখানে যেটা গণসংখ্যা থাকবে সেটাই আমাদের এল অনুসারে মানে প্রচুর শ্রেণী ধরতে হবে। আর f1 সূত্রটাকে, f1 হচ্ছে এই যে আমরা যে প্রচুর শ্রেণীর গণসংখ্যা যদি ধরছে, সেই গণসংখ্যা থেকে পূর্বের মানটা বিয়োগ করতে হবে, পূর্বের যে গণসংখ্যা সেটা বিয়োগ করতে হবে। ঠিক আছে, আর এটা ফল হবে কত, সেম f2 বের করে নিয়ম সূত্রটা কি, কত আছে, তাও এই যে আমরা যে গণসংখ্যা আছে সেটা লেখার পরে পরের যেটা আছে সেটা বিয়োগ করব, তাহলে সহজে বুঝতে পারছি আমরা কি f1 বের করতে হলে আমাদের কি করতে হবে, সরি সেটা কাটা আছে, আমরা একটু তাহলে আমরা পেয়ে গেলাম। এখন f1 f2 পেয়ে গেছে, তাহলে f1 কোনটা, যেটা আমরা প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা তার পূর্বের গণসংখ্যাটা বিয়োগ করতে হবে, আর f2 হচ্ছে কি যেটা প্রচুরক শ্রেণীর গণসংখ্যা তারপরে গণসংখ্যাটা বিয়োগ করলে যে ফলটা হবে সেটা। ওকে, আর ব্যবধান কত, দেখো 31 থেকে 40, তার মানে ব্যবধান 10, আবার 41 যেহেতু দেওয়া আছে তার মানে আমরা এস এর মান কত ধরতে পারি, এস এর মান হচ্ছে 10। ওকে, আমরা একটা সূত্রের মাধ্যমে রাখতে পারি। যেহেতু আমাদের প্রচুরক শ্রেণী নির্ণয়ের জন্য এই দুইটা দিলেই হবে, সামনে যেটা দেওয়া আছে
তার মানে এল হচ্ছে যেটা আমাদের প্রেসক্রিপশনে এই যে 12 বললাম না, সর্বাধিক যেটা আছে সেটাই প্রেসক্রিপশন। ওকে, তাহলে আমরা এলটা পেয়ে গেছি আমরা 61, আর F1 তো পেয়েছি, সেটা ক্যালকুলেশন করে দিয়েছি যা এখানেও দেওয়া আছে, যেমন F1 4 আবার F2 3 আর স্কয়ার। ঠিক আছে, এখন শুধুমাত্র আমরা সেই সূত্র অনুযায়ী কাজ করবো, L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। তাহলে F1 এর মান 61 আর সরি L এর মান 61 আর F1 এর মান হচ্ছে 12 আর F2 এর মান কত 13 3। তো এখন আমরা এই দুইটা যোগ করলে কত হবে 7, অর্থাৎ 4 কে আবার 10 দ্বারা গুণ করলে 40 কে 7 দ্বারা ভাগ করলে যে ফলটা হবে এটা একটু বাড়াইছে, তো যাই হোক আমরা এক লাইন কমিয়ে করতে পারি, অর্থাৎ এই দুটো যোগ করে যে ফলটা হবে সেটা ভাগ করলে আমাদের সহজে এই লাইনটা আমরা করতে পারি সহজে। এই লাইনটা না করলে চলবে, আর করলে যে ভুল হবে তা না, কিন্তু সংখ্যা তার মানে আমরা কি করবো আবার 40 কে 7 দ্বারা ভাগ করলে যে ফলটা হবে কত 5.7, এটাই যোগ করলে। এখন অজিব্রেখা আঁকতে হলে কি লাগবে, অর্থাৎ বন্ধে আঁকতে হলে যেই ঘরটা লাগবে সেম অজিব্রেখার ক্ষেত্রেও সেই ঘরটা। এখন আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এক্সক্লুসিভ পদ্ধতি হলে তাহলে আমাদের থাকলে এই আটার দরকার নেই, যেহেতু এটা ইনক্লুসিভ, অর্থাৎ 31 থেকে 40, আবার দেখুন মানে 41 থেকে গত 31 থেকে 40, 41 থেকে 50, তাই না? তার মানে যদি এক না, এখন আমাদের যেহেতু এক না, তার মানে এটা করতে হলে আগে কি করতে হবে, আবার চিহ্ন সেমনি ব্যক্তি নিয়ে নিতে হবে, অর্থাৎ আমরা এটা একাধিক নিয়ম করতে হবে। মনে করো এখানে 31 থেকে 30 দিয়ে দিচ্ছে, ওরা যে করছে 30 থেকে 31, মানে কত হলো এই দুইটা এক করা, ঠিক আছে, দুইটা এক করা, দুই পাশে এক করা যাতে সুবিধা হয়। এখন আর যদি আমরা এখানে কি করতে পারি, মানে অর্ধেক করে 31 30.5 আর 40.5 আর 40.5 আর 50.5 এগুলো করলেও হবে, হবে না যে তা না। যাই হোক আমরা তো সংক্ষেপে করবো কি দুইটা এক করবে পাশ আর পাশ, এটা সেব, যেমন এখানে তুমি যদি এখানে 31 করো, এখানে 41 লিখবো, আবার এখানে 41 এখানে 51, এগুলো করা যাবে, এটা মন ব্যবধান সেম। তো এখন আমরা কি করেছি, এক্স তো আমরা জানি এই সোজাকে এক বলে এদিকে আর ওয়াই এদিকে, আর যেহেতু আমাদের 30 এর আগে কি ধরবো, মানে ভাঙা চিহ্ন বুঝবে এটা এই পর্যন্ত 30 আছে, আর ওয়াই তো এটা কোন মান অনুসারে সেম সংখ্যা যে দেওয়া থাকবে সেটা থেকে পরবর্তী সংখ্যাটা যোগ করতে হবে, অর্থাৎ 4 এর সাথে 6 যোগ করে দেওয়া, 10 এর সাথে 8 যোগ করলে 18, এভাবে। এখন আমরা সেটা দেখবো কিভাবে করছে। ওকে, অজিব্রেখার এখন সারণীটা দেখো, যে আমরা যেটা পূর্বেই বলেছি অজিব্রেখার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে যে এই অজিব্রেখার গণসংখ্যা কোন গণসংখ্যা অনুসারে বাড়বে। ওকে, যেমন 30 থেকে 40 পর্যন্ত গণসংখ্যা কতজন আছে, 3 জন আছে, তাই না? তারপরে 4 জন, তারপরে আছে 10 জন, তারপর 18 জন, অর্থাৎ ক্রমিত এইভাবে হবে, অর্থাৎ 4 10 18, মানে এইভাবে হবে 30 থেকে 40 থেকে 4, তারপর 40 50 10, তারপর 18, এভাবে কোন অনুসারে বাড়বে, যেটা অজিব্রেখা। তো 4 করে 10 10 করে এভাবে হলেই হয়ে যাবে, ঠিক আছে, এটাই চিত্র অজিব্রেখার। তারপরে যদি তোমরা বুঝতে না পারো, অর্থাৎ কোনো প্রবলেম হলে বা কোন টপিকের উপরে তোমরা ভিডিও চাও, সেটা তোমরা কমেন্টে জানিয়ে দেবে আর আমাকে সাপোর্ট করবে। ওকে, আজকে ভিডিও এ পর্যন্তই, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।